স্বাগত প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ্র। প্রবাসী সহ কাতারের সকল ব্যবসায়ীকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জ্বালানি, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। কাতারের রাজধানীতে অনুষ্ঠিত দোহা ইনভেস্টমেন্ট সামিটে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে দুই সরকারের একটি কমিটি গঠনের মাধ্যমে যৌথ ব্যবসায়িক ফোরাম প্রতিষ্ঠার আহ্বান জানান। The government of People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina. কাতারের রাজধানীতে অনুষ্ঠিত হলো দোহা ইনভেস্টমেন্ট সামিট 2023, দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার, পটেনশিয়াল অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। কাতার সফরের দ্বিতীয় দিনে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী কাতারের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলকে শীঘ্রই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, আহ্বান জানান কাতারের বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের। Our vision now is to build a smart Bangladesh by 2041, drawing strength from a knowledge-based society. Bangladesh offers to be a willing partner in realizing the Qatar National Vision 2030. We can equip our workforce with the knowledge and skills to create the advanced employment market in Qatar. I invite a delegation of Qatari business people to visit our beautiful Bangladesh soon. I also urge the non-resident Bangladeshis based in Qatar to invest in Bangladesh. We need our participation in our nation-building efforts. নবায়নযোগ্য জ্বালানি সহ জ্বালানি খাতে কাতারের বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অফশোর গ্যাস অনুসন্ধান ও জ্বালানির বিতরণ ব্যবস্থায় দেশটির দক্ষতা থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে। I suggest that business people from Qatar look at certain thrust sectors in Bangladesh. We remain open to investment proposal in our infrastructures and logistics sector. We believe there is a scope for Qatari investment in the energy sector, including the renewable energy. We would benefit from Qatar's expertise of offshore gas exploration and energy distribution system. Our agriculture growth also creates scope for cooperation in agro-processing industries. রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এর কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বাংলাদেশের মতো দেশগুলো কঠিন চ্যালেঞ্জে পড়েছে। ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কাতার থেকে এলএনজি আমদানি বাড়াতে আগ্রহী বাংলাদেশ। The disruption in international fuel market due to the war in Ukraine have pushed countries like Bangladesh into a hard spot. In order to meet our growing energy need, we are interested in increasing our LNG imports from Qatar. We also request Qatar to explore opportunities for further export from Bangladesh. প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ট্যাক্স হলিডে, মেশিনারি আমদানিতে রেয়াতমূলক শুল্ক ও রয়্যালিটি রেমিটেন্স সহ নানান সুবিধা দিচ্ছে। তাহিদ মিথুন, যমুনা নিউজ। ফের চালু হলো দর্শনা গেদে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট। এতে 3 বছর পর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। 2021 সাল থেকে ভারতীয়রা আসতে পারলেও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত ছিল না সীমান্ত। ফলে পুরোদমে আনুষ্ঠানিক কার্যক্রম চালু হওয়ায় খুশি দুই দেশের পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 3 বছর বন্ধ থাকার পর খুলল বাংলাদেশ ভারতের জনপ্রিয় স্থলবন্দর দর্শনা গেদে। গেল মাসে বাংলাদেশিদের জন্য গেদে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লি। সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তের পর ফের ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনায় প্রস্তুত ভারতীয় দপ্তর। 28/2/2023 ওটা হচ্ছে আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মিনিস্ট্রি থেকে ইস্যু হয়েছে। সেটা আমরা অফিসিয়ালি কিছু পাইনি, কিন্তু একটা আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি। সেটাতে আছে হচ্ছে 14/3/2020 যে নোটিফিকেশন ইস্যু হয়েছিল এটা বন্ধ করার জন্য, সেটাকে রিওপেনিং করা হয়েছে। করোনা
মহামারীর কারণে 2020 সালে বন্ধ করা হয় দর্শনাগেদে স্থলবন্দরটি। পরবর্তীতে বয়স্ক রোগী ও বিজনেস ভিসা চালু করা হলেও 2021 সালের 5 ডিসেম্বর ফের তা বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রায় 3 বছর এই সীমান্ত দিয়ে ভারতীয়রা যাতায়াত করতে পারলেও বাংলাদেশিদের সে সুযোগ ছিল না। দর্শনাগেদে বন্দর দিয়ে পশ্চিমবঙ্গ ভ্রমণে খরচ ও ভোগান্তি কম হয় উচ্ছ্বসিত বাংলাদেশিরা। বর্ডারের কাছাকাছি আসি তাদের জন্য মনে করেন যে এটা খুবই ভালো একটা বিষয়, কারণ হচ্ছে আমাদের যখন ভিসা বন্ধ ছিল তখন তো আমাদেরকে বাই এয়ার বা অন্যভাবে যেতে হলে অনেক খরচ হতো। দর্শনাগেদে স্থলবন্দরে বিগত 3 বছর প্রবেশের অনুমতি বন্ধ থাকায় বিপাকে পড়ে সীমান্তবর্তী এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ। বেশ কিছু বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, রেলের অধীনস্থ কুলি, হকার, খাবারের হোটেল সহ অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ফলে সীমান্ত উন্মুক্তের ঘোষণায় সন্তুষ্ট তারা। এখানে আমাদের একমাত্র রুজি রুটির রাস্তা বাংলাদেশের প্যাসেঞ্জার, যেখান থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে কয়েকশো ফ্যামিলি তাদের দিন অতিবাহিত হয়। তাই এটা চালায় আমরা আবার অত্যন্ত খুশি। এই চেকপোস্টের আমি এবং আমার সাথে আমাদের কলিগ এবং অন্যান্য যারা এই কাজের সাথে জড়িত ছিল তারা আজকে প্রায় 35 মাস বেকার হয়ে পড়েছিল। আজ 35 মাস পরে আমরা সত্যি এটা খুশির খবর। এইবার আবার আমরা পুরনো জায়গায় হয়তো আশা করি ফিরতে পারবো। গেল বৃহস্পতিবার থেকে চালু হয়েছে ইমিগ্রেশন চেকপোস্টটি। দীর্ঘদিন পর এই সীমান্তটি পুরোদমে চালু হয় বেনাপোল বন্দরের ওপর থেকে চাপ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। ইতালিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। বসন্তের আগমনকে উদযাপন করতে মনফালকন শহরের একটি হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারি সব পিঠা। এ সময় দেশীয় সাজ পোশাকে উপস্থিত হন নিমন্ত্রিত অতিথিরা। আর শতাধিক অতিথি এই উৎসবে অংশ নেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও অংশ নেন ইতালির স্থানীয়রা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির উদ্দিন। এ সময় উৎসবকে আরও প্রাণবন্ত করতে ম্যাজিকের নানা কৌশল দেখান ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ম্যাজিশিয়ান মোহাম্মদ আব্দুল নূর খান। ব্যতিক্রমে আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সবার উপস্থিতিতে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক। ভয়াবহ আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে কক্সবাজার উখিয়া ক্যাম্পের 12,000 রোহিঙ্গা। ক্যাম্পের 2,000 ঘর পুড়ে তারা এখন আশ্রয়হীন। ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার সরবরাহ করছে বিভিন্ন সংস্থা। 2-1 দিনের মধ্যে আশ্রয়কেন্দ্র পুনর্নির্মাণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে 7 সদস্যের কমিটি। এভাবেই পুড়ে ছাই হয়েছে শেল্টারের চালা, আর কাঠগুলো হয়েছে কয়লা। 2.5 ঘন্টার আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবিরের 9, 10 ও 11 নম্বর ক্যাম্পের 12,000 রোহিঙ্গা। পরিকল্পিতভাবে ক্যাম্পে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ অনেকের। এক জায়গা থেকে তখন আমার স্বামীকে তো ধরে গিয়ে যে তারা অন্ধরে গিয়ে মানুষ তো অন্ধ যে কে জানে আর রাস্তা মারা কি করে জামারি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য মতে আগুনে পুড়ে গেছে অন্তত 2,000 স্থাপনা, যার মধ্যে রয়েছে ঘর, স্কুল, মসজিদ সহ হাসপাতাল। এরই মধ্যে রোহিঙ্গাদের বাসস্থান নিশ্চিতে ক্যাম্পে চলছে শেল্টার নির্মাণ। আত্মীয় স্বজনের কাছে কেউ চলে গেছে, আর বাকিদের আমরা টেন্টের ব্যবস্থা করেছি এবং কাউকে আমরা কুতুপালং ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করেছি এবং কয়েকটি পরিবারকে বিভিন্ন লার্নিং সেন্টার সহ বিভিন্ন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ক্যাম্প পরিদর্শন করে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ পেয়েছে জেলা প্রশাসন গঠিত 7 সদস্যের তদন্ত কমিটি। একটা ডেটাবেস তৈরি করা হচ্ছে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কার কি পরিমাণ সহযোগিতা লাগবে, অর্থাৎ নিড অ্যাসেসমেন্ট চলছে। রোববার বিকালে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। আল আমিন শিকদার, যমুনা নিউজ। সৌদি আরবে কর্মী নিয়োগে ভিসা বাণিজ্যের সঙ্গে কোনো বাংলাদেশি জড়িত কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। শুরু হয়েছে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ। সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ এরই মধ্যে নিজ দেশের নাগরিক সহ কয়েকজনকে গ্রেফতার করেছে। দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান জানিয়েছেন, অপরাধের প্রমাণ পাওয়া মাত্র দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘুষ ছাড়া মেলে না সৌদি ভিসা, এমন অভিযোগ দীর্ঘদিনের। শেষ পর্যন্ত সেই অভিযোগের সত্যতা মিলছে খোদ সৌদি আরবের তদন্তে। এতে জানা যায় গত বছর বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো থেকে প্রতিটি ভিসা আবেদনের জন্য 220 থেকে 250 মার্কিন ডলার ঘুষ নেয় ঢাকাস্থ সৌদি দূতাবাস। শনিবার এর সাথে জড়িত 13 জনকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। এরপরে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। সৌদি আরব তাদের নিজস্ব আইনে দুদক যে কাজটি করেছে সেখানে তারা যতদূর জানা যায় 3 জন কর্মকর্তাকে তারা আটক করেছে এবং বাংলাদেশিদেরও আটক করেছে। সৌদি অভিযানে গ্রেপ্তার 13 জনের মধ্যে ঢাকাস্থ দূতাবাসের সাবেক 2 কর্মকর্তার পাশাপাশি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 কর্মকর্তা রয়েছেন। আছেন এক ফিলিস্তিনি, অন্য 8 জন বাংলাদেশি। তাদের ধরা হয় সৌদি আরব থেকে। তারা সহ বাংলাদেশের আর কেউ অনিয়মে জড়িত কিনা তা খুঁজে দেখছে দুদক। দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে যদি পরবর্তীতে আরও কোনো তথ্য পায়, আমাদের দুর্নীতি দমন কমিশনের যে শিডিউলভুক্ত যদি অপরাধ ঘটে এবং সত্যিকার অর্থেই যদি তারা অপরাধ করে থাকে, তাহলে আমরা এই ব্যাপারে আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দুদক কমিশনার দাবি করেন জনশক্তি রপ্তানিতে দুর্নীতি রোধে গোয়েন্দা নজরদারি রয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ চীন সম্পর্ক সময়ের সাথে সাথে আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সন্ধ্যায় নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। ইয়াও ওয়েন বলেন, 2 দেশের মধ্যে ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে কাজ করবেন তিনি। 2 দেশের জনগণের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধিতেও কাজ করতে চান নতুন চীনা রাষ্ট্রদূত। সামাজিক ও সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি হবে তার সময়কার অন্যতম কার্যক্রম। অনুষ্ঠানে দেশের সামরিক, বেসামরিক ও বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হয় চীনা সংস্কৃতি। China and Bangladesh will also closely cooperate and coordinate. Between China and Bangladesh have been operating on daily. 2 দেশের আন্তঃযোগাযোগ বৃদ্ধিতে কাজ করে যাব। কূটনৈতিক, সাংস্কৃতিক এবং অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন কাজে চীন বাংলাদেশের অন্যতম অংশীদার। সেই কার্যক্রমকে আরো কত বেগবান করা যায় সে লক্ষ্যেই কাজ করে যাব। China and Bangladesh. কৌশলে গ্রেফতার এড়ালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার পিটিআই চেয়ারপারসনের বাড়িতে অভিযান চালায় পুলিশ, কিন্তু তাকে গ্রেফতারে ব্যর্থ হয়। বেলা 12:30 নাগাদ জামান পার্কের বাড়িতে পৌঁছায় ইসলামাবাদ পুলিশ। সেখানে পিটিআই কর্মী সমর্থকদের বাধার মুখে পড়েন তারা। দাবি, ইমরান খানকে গ্রেফতার করা হলে রাজপথে রক্তগঙ্গা বইবে। বড় ধরনের প্রতিবাদ সমাবেশের হুমকিও দিয়েছে পিটিআই। বাধ্য হয়েই শূন্য হাতে ফেরে ইসলামাবাদ পুলিশ। অথচ তারা পৌঁছানোর কিছু আগেও জনতার উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। গেল সপ্তাহে আলোচিত তোষাখানা মামলার শুনানিতে হাজির ছিলেন না তিনি, যার শাস্তি হিসেবে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সিকিউরিটি নেই। আদালত প্রাঙ্গণে বিন্দুমাত্র নিরাপত্তা নেই, অথচ সবাই জানে মৃত্যু ঝুঁকি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এর মাঝে সরকার ছোটখাটো মামলায় এক আদালত থেকে অন্য আদালতে চক্কর কাটাচ্ছে। সময়ই তাদের দেবে উপযুক্ত শাস্তি। প্রবাসী সংগঠন শায়েখ অলিউর রহমান রহমতুল্লাহ আলাইহির স্মৃতি পরিষদের উদ্যোগে 15তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সিলেট কানাইঘাট উপজেলায় হয় এই আয়োজন। এদিন সবাইকে ধর্ম এবং রাসূলের পথে থাকার পরামর্শ দেন ইসলামী বক্তারা। দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনায় করা হয় মোনাজাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি হাফিজ শাহ তকি উদ্দিন ও তালহা ফারুকি। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা কামাল উদ্দিন জাফরি, অধ্যাপক আফম খালেদ হোসাইন, কানাইঘাট জকিগঞ্জের সাবেক সংসদ সদস্য ফরিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল হাই জিহাদি সহ আরও অনেকে। এই ছিল প্রবাসে বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ।